এই তো কলকাতায় পানি জমে গেল তো। কেন রাজাবাজার খিদিরপুরে পানি বেশিক্ষণ জমে থাকবে? কেন আমাদের সোশ্যাল কন্ট্যাক্ট নেই। বালিগঞ্জ ফাঁড়ি ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি, 15টা ফোন যাবে, নীলবাতি আল্লাহ 25 জন থাকে ওখানে। মন্দির হচ্ছে তার পলিসি ঠিক আছে, কিন্তু মাইনরিটি কালচারাল সেন্টার, এবং সেটা নিউ টাউনেই হবে, যেখানে আমাদের একটা ভবন থাকবে, এরকম আলাপ আলোচনা, লাইব্রেরি, গবেষণার জায়গা তৈরি হবে। আমরা আমাদের হক আদায় করে নিতে পারছি না। আমাদের সাথে সবচেয়ে যেটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে, এবং আপনাদেরকে অনুরোধ করবো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার, আমাদের নামের বানান। আচ্ছা, আপনারা বলুন আমাদেরকে যে কীরকমভাবে মিথ্যা প্রচার হয়। আপনারা কেউ জানেন যে মুসলমান কোনো পরিবার আছে, আমি অন্তত জানি না, যার 3টে বিয়ে আর 24টা ছেলে? এসআইআর ছিল আইনে, কিন্তু এইরকমভাবে ছিল না। দেশের সমস্ত মানুষকে আপনি সন্দেহের চোখে দেখবেন, যারা ট্যাক্স পেয়ার, যাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আজকে বলছেন আপনারা ভোটার। কি করে ঘোষ যাদব কার অজান্তে ওইখানে চলে এলো কেউ বলতে পারছে না। এটা অন রেকর্ড। আমি চাই মুখ্যমন্ত্রীও শুনুক কখনো এই বক্তব্য। এবং আমি এই রাজ্যের কথা বলবো, একটা বড় শতাংশ আইএস আইপিএস তারা আরএসএস এর ক্যাডার এবং জুডিশিয়ারি, যেই জন্য ওবিসি মামলা ঝুলে গেছে। অযোধ্যা রায়ে 3.5 লক্ষ মতো শব্দ ব্যবহৃত হয়েছে, তার মধ্যে 1473 বার মসজিদের কথা উল্লেখ হয়েছে, কিন্তু রায় গেল কোন দিকে? মন্দির তৈরির কথা। নবীজির আদর্শে চলবো, কিন্তু যখন দেশে আছি আমরা দেশের আইনও মানি। এইটা আমরা মানুষকে, জনগণকে জানাতে হবে। আমরা ইসলামের আনুগত্য সৈনিক, সেটা ঠিক, যেমন আবার আমরা এই দেশে আছি তার আইন মেনে চলি। আমরা তো বলি না যে এখানে শরিয়ত আইন আছে বলে ট্রাফিক রুল ভেঙে চলে গেলাম, আমরা তো করি না, আমরা তো মেনে চলি, আমরা কোর্ট আদালতকে রেসপেক্ট করি। আসসালামু আলাইকুম। প্রথমে আয়োজকদিকে, অর্থাৎ নিজামুদ্দিন ভাই এবং তাদের সংগঠন, ইমাম মুয়াজ্জিনদের সংগঠন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটা বিষয়ে আমরা আজকে জমা হতে পেরেছি। এখন ছুটির দিন, যানবাহনের নানা সমস্যা সত্ত্বেও এসেছি, কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বোঝা দরকার, এবং আগামী দিনে এইটার কী প্রভাব পড়বে, কী কী বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং সবচেয়ে ভালো লাগছে যে ইমাম মুয়াজ্জিনরা, তাদের যে সংগঠন, এই বিষয়টিকে এত গুরুত্ব দিয়ে ভেবেছে, এবং এইটা সম্পর্কে তারা জেনে, এবং আপনাদের সঙ্গে এত মানুষের যোগাযোগ থাকে। আমাদের মতো এত মানুষের সাথে সরাসরি যোগাযোগ থাকে না। আমরা হয়তো কিছু সভা সমিতিতে বক্তৃতা করি, কাগজে লিখি, তার মাধ্যমে কিছু মানুষের কাছে পৌঁছই, কিন্তু সরাসরি মানুষের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ থাকে। এবং আজ থেকে 10 বছর আগেও কল্পনা করা যেত না যে ইমাম মুয়াজ্জিনরা কওমের উন্নতির জন্য এত একটা অ্যাক্টিভ রোল, অর্থাৎ সক্রিয় রোল হবে। আগে ইমাম মুয়াজ্জিনরা নামাজ পড়াতো, থাকতো, দোয়া তাবিজ করতো, কিন্তু তার বাইরে সমাজ নিয়ে এত ভাবিত ছিল না। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে ইমাম মুয়াজ্জিনরা সমাজের নানান, সেটা চাইল্ড ম্যারেজ হোক, পোলিও হোক, আরও নানা রকম উন্নয়নের দিক থেকে প্রচণ্ড সক্রিয় ভূমিকা পালন করছে। আমি যখন বাংলাদেশে খুব যেতাম, আমি দেখতাম যে ইমামদের এরকম নানান কর্মসূচি হতো, সেখানে কথা বলার সুযোগ হয়েছে, তারা কম্পিউটারে প্রশিক্ষণ পেয়েছে। সেই দিক থেকে আমি দেখতে পাবো যে বাংলায় দেরিতে শুরু হলেও কাজটা শুরু হয়েছে, এবং একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছানো যাবে, একটা দিশা দেখাতে পারে। আমি বলবো দিশা দেখানো, কেননা আপনারা শুক্রবারে যে বয়ান করেন, এইটা হচ্ছে মেইন সোর্স একটা মানুষের কাছে তথ্য জানা। কেননা যতই সমাজ মাধ্যমে দেখুন, সমাজ মাধ্যমে চলছে, কিন্তু আপনাদের কথার যে মূল্য, আপনাদের উপরে যে আস্থা, সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত ফেক নিউজ আছে যে মানুষকে ভাবতে হয়, কিন্তু আপনাদেরকে এইটা করতে হয়। তো এইটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, সেই স্বাধীন দেশের একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে নিজের ধর্ম আচরণ পালন করা, নিজের ধর্মের অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চালানো কোনো গর্হিত কাজ নয়। সংবিধান আমাদেরকে দিয়েছে মাইনরিটিদের, সংখ্যালঘুদের, বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের যার যা ধর্ম পালন করার অধিকার দিয়েছে। সুতরাং আমরা কিন্তু যা করছি সংবিধানের মধ্যেই। সেই জন্য যখন কথা হলো
যে আমি এটা রেকর্ড করতে পারবো কিনা, যখন আমরা জনপরিসরে কথা বলবো এমন কোনো অযৌক্তিক কথা বলবো না দেশ সমাজ এবং বিশেষ করে আমাদের গায়ে থুতু পড়ে। কেন আমরা অ্যাজ এ ইসলাম একটা শিক্ষিত জাতি, ইসলামের শিক্ষার কথা আমরা বলি যে ইকরা শব্দের এত ব্যবহার করি, অনেক সময় আমরা পালন করি না ঠিকই, কিন্তু একটা এত শিক্ষিত জাতি যেখানে সে যেই দেশে বসবাস করবে তার আইন কানুন মেনে চলবে, আমরা প্রভোকেশন করব না, কিন্তু আমরা আইনের হাত দিয়ে মানে আইন দিয়ে আইনের লড়াইটা লড়ব। এবং সেই জন্যই আজকে আমাদেরকে বুঝে নিতে হবে। এর আগে আপনারা ওয়াকাফ নিয়ে নানা রকম বক্তব্য রেখেছেন। দেখুন, খানিকটা আলোচনার ফলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো এবং নরম হতে হয়েছে। আগের থেকে তো নরম হয়েছে, জানেন যে যেমনভাবে একছত্র একটা ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল, একছত্র ক্ষমতা কিন্তু আর দেখাতে পারছে না। ওয়াকাফের আইনটা অনেকটা নরম করতে হয়েছে। সেইরকমভাবে এই এসআইআর নিয়ে আমরা যে কথাটা আজকে বলবো সেইটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এসআইআরটা এলো কোথা থেকে, এটা কি সত্যি আইনসম্মত? যদি আইনসম্মত হয় তাহলে কী হবে? আমি এইটা বলবো যে আমাদের সংবিধানে কী আছে এইটা আমাদেরকে জানতে, কারণ আমাদেরকে সব সময় মসজিদে দাঁড়িয়েও আমরা ইসলামের আনুগত্য সৈনিক, সেটা ঠিক, যেমন আবার আমরা এই দেশে আছি তার আইন মেনে চলি। আমরা তো বলি না যে এখানে শরিয়ত আইন আছে বলে ট্রাফিক রুল ভেঙে চলে গেলাম, আমরা তো করি না, আমরা তো মেনে চলি, আমরা কোর্ট আদালতকে রেসপেক্ট করি। সুতরাং ইমামদের একটা বড় দায়িত্ব যে সংবিধানের কথাগুলো আমরা বারবার মানুষের সামনে, আপনারা যখন জনপরিচয় দিতে বলুন যে ইমাম বলছে আজকে আইবি থাকবে, আইবি যা থাকবে, আমরা কিন্তু সবসময় আমরা ন্যায় নৈতিকতা সংবিধানের কথাও বলবো। আমরা যখন ধর্মচারণ করবো কোরআন আমাদের মেন মানি, আমরা নবীজির আদর্শে চলবো, কিন্তু যখন দেশে আছি আমরা দেশের আইনও মানি। এইটা আমরা মানুষকে জনগণকে জানাতে হবে। সেই রকমভাবে আমরা প্রথম মনে রাখতে হবে যে এই ভোটের ব্যাপারটা সংবিধানে আছে। আর্টিকেল 324 ভারতীয় সংবিধানের 324 ধারায় বলা আছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা নির্বাচনকে তত্ত্বাবধান করে, যার আন্ডারে নির্বাচনে হয়, যারা নানা রকম কন্ট্রোল করে, ভোটিং লিস্ট তৈরি করে, তাদের হচ্ছে 324। এবার সংবিধানে তো এত ভালো ভালো কথা সত্যিই লেখা আছে, আমরা বাস্তবে কি দেখছিলাম এইখানটাই হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে। আজকে ইলেকশন কমিশন, সেন্সাস, যারা তথ্য সংগ্রহ করে সেন্সাস, এইগুলো ভারতবর্ষে একেবারে নিরপেক্ষভাবে কাজ করতো বহুদিন ধরে এবং তারা অটোনমাস। এবার ভারতবর্ষে ইলেকশন কমিশন, পার্লামেন্ট, সেন্সাস, জুডিশিয়ারি বহু বছর ধরে নিরপেক্ষভাবে কাজ করে গেছে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমি জুডিশিয়ারির কথা বলবো, ইলেকশন কমিশনের কারণে এইটা আপনাদেরকে বুঝতে হবে। কোনো সংবাদপত্রে কোনো গরিব মানুষ লিখেছে যে আমি এই সমস্যায় পড়েছি, সেইটাকে পড়ে সুপ্রিম কোর্ট সুমোটো সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভোপাল গ্যাস স্ট্র্যাটেজিতে অনেক লোক মারা গিয়েছিল, সুপ্রিম কোর্ট সুমোটো বলেছে না এই ধরনের মৃত্যু আমরা মেনে নিতে পারি না, পানিশমেন্ট দিতে হবে। কিন্তু এখন আমরা জুডিশিয়ারিকে কি দেখলাম? অযোধ্যা রায়ের কথা, জুডিশিয়ারির অবমাননা করতে পারি না। আমি একটা কাজ করেছিলাম, আনন্দবাজারে বেরিয়েছিল, অযোধ্যা রায়ে 3.5 লক্ষ মতো শব্দ ব্যবহৃত হয়েছে, তার মধ্যে 1473 বার মসজিদের কথা উল্লেখ হয়েছে, কিন্তু রায় গেল কোন দিকে? মন্দির তৈরির কথা। এবং সেই লোক আজকে অবসরপ্রাপ্ত, সে বেরিয়ে বলছে যে ওইখানে রায়ে কোথাও লেখা নেই যে এখানে এর নিচে একেবারে নির্দিষ্টভাবে কোনো মন্দির ছিল। রায়ে এই 3.5 লক্ষ শব্দ ব্যবহার হয়েছে এতগুলো পাতার মধ্যে। হ্যাঁ, আমি বড় করে একটা আনন্দবাজার অনেকদিন আগে লিখেছিলাম এটা, এবং শব্দ ধরে ধরে, এবং এতবার বলছে যে এত কিছু কথা বলার পরে শেষে বললো যে ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছে রায়টা হিন্দুদের পক্ষে দাও। তাহলে আমাদের বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিনা আমাদেরকে, আমরা অবমাননা করতে চাইছি না। এই যে রায়, যে জাজ চন্দ্রচূড়
গত কয়েকদিন ইন্টারভিউ দিয়েছে, আপনারা জানেন নাকি জানি না, যে কোথাও নেই। বিবিসিকে যখন ইন্টারভিউ দিচ্ছিল থতমত কাঁপছে। তাহলে আমাদের যারা সংখ্যালঘু, যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের রক্ষাকর্তা, তারা হয়ে গেল শোষক। এইটা বুঝতে হবে। এইটা হচ্ছে জুডিশিয়ারি কিন্তু আমাদের সাথে নানানভাবে প্রবঞ্চনা করছে। প্রবঞ্চনা কিরমভাবে করছে? আরএসএস এর মতো সংগঠন দীর্ঘদিন ধরে, যেটা আমরা করি না, আপনাদের সেইটাই বলতে চাই, আমাদের এত তাকত আছে, অনেক কিছু আছে। তারা বহু বছর ধরে আইএএস, আইপিএস, এবং আমি এই রাজ্যের কথা বলবো, একটা বড় শতাংশ আইএএস, আইপিএস তারা আরএসএস এর ক্যাডার এবং জুডিশিয়ারি, যেই জন্য ওবিসি মামলা ঝুলে গেছে। আমি পরিষ্কার বলতে পারি, অন রেকর্ডও বলছেন, কি করে ঘোষ যাদব কার অজান্তে ওইখানে চলে এলো কেউ বলতে পারছে না। এটা অন রেকর্ড। আমি চাই মুখ্যমন্ত্রীও শুনুক কখনো এই পক্ষ, পাঠাবো এটা, উনিও জানেন না। তার মানে জুডিশিয়ারি 70 বছর ধরে এক কথা বলে যে আমরা 370 চাই, কাশ্মীরের চাই, মুসলমানদেরকে আমরা অনুপ্রবেশকারী বলবো, আমরা ওই মন্দির বানেগা, 70 বছর ধরে বলে যাচ্ছে। আর সেটা সম্ভব হয়েছে কেন? জুডিশিয়ারিতে আমার লোক আছে, আইপিএস এর লোক আছে, আইএস এর লোক আছে। আমরা কিন্তু এইগুলোতে খরচা করিনি, আমাদের মতো করে ক্যাডার তৈরি, যারা এই নিরপেক্ষ। এতদিন ভারতের নিরপেক্ষ ব্যবস্থা ছিল। ইলেকশন কমিশন এত নিরপেক্ষ, টিএন সেশনের নাম আপনার মনে থাকবে, কি স্টেপ নিয়েছিল। আমাদের বিহারের ক্যাডারের আব্দুল আমানুল্লাহ বলে একজন ছিলেন, তারা কি কি স্টেপ নিয়েছে নির্বাচনে। আর আজকে যেই লোকটি অমিত শাহর পার্সোনাল সেক্রেটারি ছিলেন ওখানে হোম দপ্তরে, সে হয়েছে আজকে ইলেকশন কমিশনের চিফ। পলিটিক্যাল এক্সিকিউটিভ যা বলবে সেই অনুযায়ী তাই করবে। তার এসআইআর ছিল আইনে, কিন্তু এইরকম ভাবে ছিল না। দেশের সমস্ত মানুষকে আপনি সন্দেহের চোখে দেখবে, যারা ট্যাক্স পেয়ার, যাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আজকে বলছেন আপনারা ভোটার। তার মানে পক্ষপাত দুষ্ট, একটা রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট। আজকে অন্তত পশ্চিমবাংলা আমি কথাটা বলতে পারছি, ইউপিতে, আসামে বলতে পারবো না। দিনের রাতের অন্ধকারে গর্ভবতী মহিলা ওই পারে পাঠিয়ে দিয়েছে। আসাম থেকে এক মহিলাকে সন্ধান পেয়ে গেছে, বিবিসি বাংলার আমাকে অমিতাভ ভট্টাচার্য পাঠানো, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে কিরকমভাবে একজন কম শিক্ষিত মহিলাকে পরিবার থেকে পুরো বিচ্ছিন্ন করে দিয়ে ঢাকায় একজন আশ্রয় দিয়েছে। আসামের ভাষা বুঝতে পারছে না, কোনো রকমে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু ফেরত আসবে কিনা আমরা জানি না। আচ্ছা, আপনারা বলুন আমাদেরকে যে কীরকমভাবে মিথ্যা প্রচার হয়। আপনারা কেউ জানেন যে মুসলমান কোনো পরিবার আছে, আমি অন্তত জানি না, যার 3টে বিয়ে আর 24টা ছেলে নেই, অথচ মিথ্যাটা চলছে সারা। আমি 20 বছর আগে যখন মুর্শিদাবাদে সার্ভের কাজে যেতাম, আমাদের কলিগরা বলতো এই মুর্শিদাবাদে এলে না 10-12 জন লোকের নাম লিখতে হয়। আর এই 2024-25-তে দাঁড়িয়ে 2টো বেশি সন্তানের নাম থাকে না মুসলমান পরিবারগুলো। হ্যাঁ কিনা, আপনারা দেখেছেন কিনা? কিন্তু বাজারে কি ছেড়ে বেড়াচ্ছে বলো, যে এদের 3টে করে বিয়ে, হাজার হাজার ছেলে, পরিসংখ্যান বলছেন না, বার্থ রেট আমাদের কমে এসছে। কেন এই কথাগুলো বলছি? এই লেখাটা আমি আপনাদের এনেছি, মেন বক্তব্য একটা হাওয়ায় তুলতে হবে যে এখানে হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকেছে। আপনারা বলুন, আপনার পরিচিত কটা বাংলাদেশি মানুষকে, মুসলমান মানুষকে আপনার প্রতিবেশী হিসেবে পেয়েছেন যে এসে থাকছে? বলবেন আমাকে। হ্যাঁ, আমরা দেখেছি 5-7 বছর আগে ছাতাওয়ালা কিছু আসতো, এসে তারা বাড়ি ফেরত। আমাদের পাড়াই কলকাতাতে না, এই বর্ষাকালে আসতো কিছু ছাতাওয়ালা গরিব মানুষ, ঢুকে পড়তো, কিন্তু থাকতো না, চলে যেত। আর আপনাকে গ্যারান্টি নিয়ে বলবো, হাজার হাজার অমুসলিম আছে এই গড়িয়া থেকে, বারাসাত থেকে, যাদের দুদিকেই কাগজ আছে, দুদিকেই কাগজ আছে, এবং আমরা চিনি তাদেরকে। আজও বিয়ের বিজ্ঞাপনে, আমার এই বক্তব্য শুনে অনেক সাম্প্রদায়িক বলতে পারে, আজও বিয়ের বিজ্ঞাপনে গর্ব করে বলে যে ঢাকার অমুক বংশীয় ব্রাহ্মণের পরিবার। আমার তো
ওই 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 আমি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেছি এতবার, বন্ধু আছে কিছু, কোনো আত্মীয় নেই, আমরা এইখানকারের মানুষ, 14 পুরুষ এখানকার, কিন্তু আমাদেরকে সারাদিন শুনতে হচ্ছে অনুপ্রবেশকারীদের ভরে গেছে বাংলাদেশে। কি করে বুঝবো আমরা অনুপ্রবেশকারী ভরে গেছে? তারা এসে কোথা থাকে? যে বাংলাদেশ সংলগ্ন বর্ডার এরিয়া, সরকারি পরিসংখ্যানই বলছে সেখানে কোনো গ্রোথ নেই, মানুষের পপুলেশন গ্রোথ নেই। এই অনুপ্রবেশকারী এই গল্পটা, এই যে অমিত শাহ আসছে, এসে প্রতিবারই বলে যাচ্ছে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া যদি ঢোকে কার দায়িত্ব? আমাদেরকে বলতে হবে জোর গলায়, বিএসএফ এর দায়িত্ব। তুমি বন্ধ করতে পেরেছো তাদের 2 নম্বরই। আগে আমার এক বন্ধু পোস্ট অফিসে কাজ করতো, বিএসএফ যা মাইনে পায় তার থেকে বেশি টাকা এই পোস্ট অফিস দিয়ে টাকা পাঠাতো। কেন? বর্ডার অঞ্চলে গরু পাচার, হ্যান ত্যান, নানা দুব্র। এবং ওইটা তো আমরা বলতাম ফ্রি করে দেওয়া দরকার। যেমন হাট বাজারে একটা দেশকে জোর করে ভাগ করেছি, বগুড়ার দই এদিকে বিক্রি হতো, তাতে বরঞ্চ ফ্রি করে দিয়ে দুটো দেশের মানুষের উন্নতি হতো। তা না করে এই সেন্ট্রাল ফোর্সের লোকেরা কামাই করে। আমি জানি না, একটা সাবান আসতো খুব বাংলাদেশ থেকে, যারা কেয়া সাবান নাকি, আমরা সেইটা না করে আমরা একটা দুর্নীতির ব্যবস্থা করলাম। আর হচ্ছে যে একটা ফোর্স এরকমভাবে দুর্নীতি, এমনকি ও আমার লেখাতে লিখেছে, প্রায় বলে যে একটা নির্মম মানুষ কত হৃদয়ের দিক থেকে নির্মম হতে পারে, যে বলে যে একটা পাখিকেও বুঝতে দেবো না। কেন? পাখি তোর বাবা, একটা আল্লাহর সৃষ্টি প্রাণী, যার কোনো পাসপোর্ট লাগে না, যার কোনো দেশ নেই, বারবার বলে, আপনারা শুনেছেন এই কথাটা, যে চিড়িয়া को भी घुसने नहीं देगा। কত নির্মম মানুষ! তাহলে এই মানুষ খুন করবে না? যে পাখিকে হুমকি দিতে পারে সে তো মানুষকে খুন করবে, যার খুনির রক্ত তার হাতে লেগে আছে। গুজরাটে কি করেছে তারা? কোনো ইন্টারভিউ দিয়ে বলতে পারবে? তারা আজকে আমাদেরকে দেশ শাসন করছে, এবং সমস্ত ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো, যারা এতদিন জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, সেন্সাস, যারা বুক ফুলিয়ে যেখানে ডেটা হয়, এই বাঙালির অবদান, সেন্সাস যে তৈরি হয়েছিল, এনএসএসের ডেটা, প্রশান্ত চন্দ্র মহালানবিশ এমন আইন তৈরি করেছিল যে সরকার ক্ষমতায় থাকবে হস্তক্ষেপ করতে পারবে না পরিসংখ্যানে। আর আজকে সেসব দুমড়ে মুছড়ে দিয়ে সমস্ত আইনকে আঙুলে দেখিয়ে আজকে বলছে যে তোমরা আমাদের কথা অনুযায়ী চলো। এবং এটা লজ্জা। ইলেকশন কমিশন, পলিটিক্যাল এক্সিকিউটিভদের কথা আপনারা জোর গলায় বলবেন যে আমাদের ভারতবর্ষের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। ভারতবর্ষের যে সংবিধান, আম্বেদকর যে সংবিধান রচনা করেছে, জওহরলাল নেহরুর যে অবদান, মহাত্মা গান্ধীর যে অবদান স্বাধীনতা সংগ্রামী, মুসলমান শহীদদের যে অবদান, এমনকি প্রচার করছে এই পুজোর সময় আন্দামানের যে লিস্ট আছে যেখানে বন্দী ছিল, সেখানে নাকি মুসলমানদের নাম নেই, সেগুলো মুছে দিচ্ছে। তারা আজকে আমাদেরকে দেশ শাসন করছে, এবং ভারতবর্ষের সবচেয়ে দুর্ভাগ্যের দিন আজকে ইলেকশন কমিশন তাদের হাতের পুতুল হয়ে গেছে, এবং তারা যোগ্য জবাব উত্তর দিতে পারছে না পলিটিক্যাল পার্টি। তো এই পরিস্থিতিতে একের পর এক কিরকমভাবে আমাদেরকে ব্যস্ত রেখেছে দেখুন, কিরকমভাবে। এবং মূল লক্ষ্যই হচ্ছে যে ভারতবর্ষে কিন্তু আমাদের ছোটবেলায় আমরা কখনো সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতাম না। ট্রেনে উঠলে সালাম দিতে হবে ভয় পেতাম না, মা আব্বা বলতে ভয় পেতাম না, আম্মি বলতে ভয় পেতাম না, বিফ রোল নিয়ে যেতে ভয় পেতাম না। আজ ভয় পেয়ে গেছে। কলকাতা থেকে বেরোই, কোনো মুসলমান পরিবার কিন্তু আর সাহস করে বিফ বেঁধে নিয়ে যায় না। এইটা করাতে পেরেছে। আমাদেরকে মেরুদণ্ড ভেঙে দেয়ালের দিকে ঠেলে দিচ্ছে। অথচ সংবিধান গ্যারান্টি দিয়েছিল যে এই দেশে সমস্ত ধর্মের মানুষদের সমানভাবে তাদের পথ চলা রেখে, এবং আমাদেরকে সংবিধান দিয়েই কাটতে হবে। এবার আমি বলবো যে এই যে রিভিশনের কথাটা বলছে, একটা তো বললাম আমরা যে ধারাটার কথা বললাম, হ্যাঁ 324-এর কথা বলা হয়েছে। এবার সেকশন 21-এ বলেছে প্রিপারেশন অ্যান্ড, এইটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950, এটা একটা আইন আছে, এটা দরকার। 21-এ বলছে প্রিপারেশন অ্যান্ড রিভিশন অফ ইলেকট্রাল রোল, যে লোক মরবে
নতুন লোক জন্মাবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এতদিন কি এইসব নিয়ে হইচই হতো? ক্যাম্প হতো, কারোর নাম তোলার দরকার, অমুক জায়গা থেকে তমুক জায়গায় যাওয়ার দরকার। তোমার হাজারটা ইনএফিসিয়েন্সি আছে, কথা বলবে না। যেমন আমার ভোটার কার্ডটা আমি জাকারিয়া স্ট্রিট নাকোদা মসজিদের কাছে ছোটোবেলা থেকে কেটেছি, কিন্তু আমরা চলে এসেছি 20-25 বছর এখানে খিদিরপুরের দিকে। এবার আমি ভোটার কার্ডটা আমরা ওখানে রেখে দিয়েছি, তারপর সব এখানে আছে। কেন পাসপোর্ট করতে পারবো না? কেন পাসপোর্ট করতে গেলে আমাকে পুলিশ ভেরিফিকেশন হবে। আমার ওখানে একটা বাড়ি আছে, একটা ছোটো ঘর মতো আছে, কিন্তু ভোটার কার্ডটা আমি আর আমার আব্বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা ওখানে দিতাম। তো এইসব ঝামেলা দেখে আমি 6 মাস আগে অ্যাপ্লাই করলাম যে আমারটা আমার মমিনপুরে বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা, ফিয়াস লেন থেকে মানে জাকারিয়া স্ট্রিট থেকে মমিনপুরে আসতে গাড়ি নিলে 1/2 ঘন্টা, তারপরে আপনার যদি বাইকে যান 15 মিনিট, হ্যাঁ, এই মেট্রোতে গেলে 10 মিনিটে চলে যাবেন। সেইটা আজকে 6 মাসেও আসেনি। আমারটা ভাসছে আকাশে। অনেক সময় পেটিএমে আমরা টাকা পাঠাই না, যে টাকাটা কেটে গেল কিন্তু ল্যান্ড করলো না যার কাছে পাওয়ার। তাহলে কার দায়িত্ব ছিল এটা? ইলেকশন কমিশনে। তুমি তোমার নিজের 1000টা রকম ফ্লজ আছে। আমি আসছি আরেকটা, আমাদের সাথে সবচেয়ে যেটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে, এবং আপনাদেরকে অনুরোধ করবো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের নামের বানান সাবির আহমেদ, সুবীর আহমেদ, সাবির আহমেদ, সুবীরউদ্দিন। আমি লিখেছিলাম, একটা মেডিকেল কলেজে বসেছিলাম, আমার আব্বার নাম কত রকমভাবে উচ্চারণ করছিলাম, আমি আনন্দবাজার লিখেছিলাম। আমার প্রথম নাম লিখেছে কি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সে AHMED হয়, সে একটা এ জুড়ে দিয়েছে মাঝে, চলে গেল মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক ডিগ্রি হয়ে গেল। তারপরে আমাদের মধ্যে একটা বড় শ্রেণী আছে মল্লিক, মিদ্দে, লস্কর, যারা ওবিসি ক্যাটাগরি আছে। 10 রকম ফর্মে এক একটা বানান পাবেন, এক একটা বানান 10 রকম ফর্মে। এতদিন 75 বছর স্বাধীনতার পর চলে গেল, আর গত 5 বছর ধরে কমা ফুল স্টপ নিয়ে আপনি পড়ে গেলেন। এই পাক সার্কাসের একটা কেস, আসামে বেচারি মারা গেলেন একজন, মানে আমাদের পাড়ায় বেশিরভাগ লোক শেখ বাবলু নামে কত লোক থাকে, তার একটা ভালো নাম আছে হয়তো, সেই বাবলু নামটাই ভোটার কার্ডে উঠে গেল। বা জাজের একটা মোবাইল চুরি হয়েছে, একটা চোর ধরা দেখাতে হবে, গেল শেখ বাবলুকে তুলে নিয়ে চলে এলো, 10 বছর জেলে পড়ছে। হাজার হাজার কেস আছে, কিন্তু আমাদের লিগ্যাল রিপ্রেজেন্টেশন নেই। সুতরাং আমাদের উপরে এইটার এফেক্ট কেন বেশি পড়বে? এই তো কলকাতায় পানি জমে গেল, তো কেন রাজাবাজার খিদিরপুরে পানি বেশিক্ষণ জমে থাকবে? কেন আমাদের সোশ্যাল কন্ট্যাক্ট নেই। বালিগঞ্জ ফাঁড়ি ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি, 15টা ফোন যাবে, নীলবাতি আল্লাহ 25 জন থাকে ওখানে। এটাকে বলে সামাজিক যোগাযোগ। আমরা কলকাতায় এসে মিটিং করছি, আমাদের এইসব মিটিং হতো না। আমরা যখন কাজ শুরু করেছিলাম আমাদেরকে ভয়ে ভয়ে সব কাজ করতে হতো। আজকে তো বলতে পারছি, অন্তত এই রাজ্যে বলতে পারছি। জানি না সেটাও কতদিন আমরা ধরে রাখতে পারবো, যেরকমভাবে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছে। তো এই আমরা ইলেকট্রাল রিভিশনটা খুব নর্মাল ব্যাপার। আচ্ছা, তাহলে স্পেশাল রিভিশন কেন হবে? তার মানে একটা উদ্দেশ্য আছে। এইটা বছর ভোর ধরে করার কথা, বছরে অ্যানুয়ালি করার কথা। আচ্ছা করলো স্পেশাল রিভিশন, এত বড় কাজ আমি 15 দিন 30 দিনে নামিয়ে ফেলবো, তার মানে এর পেছনে একটা উদ্দেশ্য আছে। এইটা আমাদেরকে বুঝে নিতে হবে, এটা ক্লিয়ার একদম। একটা কাজ সারা বছর ধরে ছড়িয়ে করা, আর একটা বললো যে স্পেশাল রিভিশন। বিহারে কত লোকের নাম বাদ গেছে জানেন? 68 লাখ। মুসলমান কত পার্সেন্ট জানেন? 17% বিহারে মুসলমান, আমাদের থেকে একটু কম। আর কত পার্সেন্ট মুসলমানের নাম বাদ গেছে জানেন? 24%। আচ্ছা, আমাদের ছেলেরা আপনাদের জেলা থেকে আছেন, সবাই বাড়িতে আছে, সবাই কাগজপত্র আছে। যারা পরিযায়ী শ্রমিকরা গেছে তারা ওই 2 সপ্তাহ নোটিশে বাড়িতে এসে কি করে সব কাগজপত্র জমা দেবে? তাহলে এটাকে কি বলবো আমরা?
বলুন আপনারা কি বলা উচিত এটাকে? এটা একটা প্ল্যান চক্রান্ত, যে একটা মার্জিনালাইজ নানান, আমরা তো এখনও পিছিয়ে আছি, এটা তো মানতে হবে, মানে এতটা পিছিয়ে আছি, পশ্চিমবাংলার ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি, আমাদের কিন্তু অবস্থা এত ভালো হয়ে যায়নি, এত ভালো হয়ে যায়নি, আর আমাদের দর কষাকষির জায়গাও কিন্তু কমে আসছে। আমরা যখন এই সরকারও প্রথম এসেছিল, আমাদেরকে সেইটাও আপনাদেরকে বলতে হবে, যেমন আমরা একটা মিটিংয়ের জায়গা পাচ্ছি না, কিন্তু 20 কোটি টাকা 3 বছর পড়ে আছে রাজ্য সরকারের এরকম একটা বিল্ডিং করার কথা, যেখানে এরকম ধরনের মিটিং হবে। এটা আপনাদেরকে তুলতে হবে। আমি তো বলছি সরাসরি সব জায়গাতে মন্ত্রীদের সামনে আনতে, যে মন্দির হচ্ছে তার পলিসি ঠিক আছে, কিন্তু মাইনরিটি কালচারাল সেন্টার, এবং সেটা নিউ টাউনেই হবে, যেখানে আমাদের একটা ভবন থাকবে, এরকম আলাপ আলোচনা, লাইব্রেরি, গবেষণার জায়গা তৈরি হবে। আমরা আমাদের হক আদায় করে নিতে পারছি না, আমাদের নেতাদেরও খানিক দোষ আছে, আমরাও চাইতে পারছি না কি চাইবো। এইটা ভালো যে আমরা এসআইআর নিয়ে ইমাম মুয়াজ্জিন সংগঠন এত আগে ভাবতে শুরু করেছে, এটা একটা ভালো লক্ষণ, কিন্তু এইটাকে আমাদেরকে একেবারে তাহলে আমরা সংবিধানের কথা বলেছি, পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আইন অনুযায়ী হচ্ছে, কিন্তু আইনের বলবৎটা কীরকমভাবে হচ্ছে? আমরা একবারও বলছি না যে আমরা আইন মানব না, আমরা পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেই আইন দিয়েই আইনের কাঁটা তুলব, আমাদেরকে এরকমভাবেই প্রস্তুতি নিতে হবে। কোথায় বলেছে যে এরকমভাবে হুট করে নামিয়ে দিয়ে সবাইকে বাদ দিয়ে দাও? বাদ তো দিয়ে দিলাম, এবং তার থেকেও যে ভয়ঙ্কর ব্যাপারটা, যে চাপটা হচ্ছে আপনার ওপরে, যে আপনি ঠিক এই দেশের নাগরিক কিনা। আর আপনারা এটা মনে রাখবেন যে আপনারা তো অনেকে হজে গেছেন বা বিভিন্ন কাজে পাসপোর্ট তৈরি করেছেন, পাসপোর্টের প্রক্রিয়াটা জানেন তো, খুব জটিল প্রক্রিয়া। এসআইআরও একেবারে সেম টাফ করে দিয়েছে যতটা, কিন্তু এতদিন এসআই ইলেকট্রাল এত কঠিন ছিল না। পাসপোর্টের জন্য যেমনভাবে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বাড়ি, পুলিশ ভেরিফিকেশন, হ্যান ত্যান হতো, এসআইআরটা করে দিল, মানে চাপটা দিয়ে দিল আপনার উপরে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। আচ্ছা, মুর্শিদাবাদ ভাঙন এলাকা, দক্ষিণ 24 পরগনা একটা বড় অংশ ভাঙন, বারবার বন্যায়, মেদিনীপুর ভাঙন, হুগলির একটা ভাঙন, বহু বাড়ি জলের তলায় তলিয়ে যায়, সার্টিফিকেট নেই।